আজকের গল্প এমনও কি ঘটে। যদি আপনাদের আমার গল্পটি শুনে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা ভাই বোন তাতে খুব উপকৃত হব। এবং পাশে বেল আইকনটাকে একটু প্রেস করে অলে ক্লিক করে দেবেন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও পোস্ট করব তখনই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আজকের গল্প শুরু করি। এমনও কি ঘটে। চৌধুরী বাড়ি তখন তুমুল হইচই, ব্যস্ততে পূর্ণ, আত্মীয় স্বজনের ভিড়, হাসি ঠাট্টা, বাড়ির পরিচারক পরিচারিকাদের শশক ব্যস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি। বাড়ির গিন্নিমা মণিমালা তদারকিতে তখন তাদের ঠাকুর দালানে বাৎসরিক কালী পুজোর আয়োজন চলছে। ঠাকুর দালানে উপস্থিত কজন এও স্ত্রীরা ফল কাটতেও যাবতীয় পূজার উপাচার সাজাতে ব্যস্ত। মাঝে মাঝেই তাদের হাস্যে নারীসুলভ কথাবার্তার ফাঁকে ফাঁকে হাসাহাসিও চলছে সমান তালে। গিন্নিমা আজ এই সব অবাধ প্রশ্রয় দিয়েছেন। আজ তাদের বাৎসরিক মাঘ মাসের কালী পূজা। তো গ্রামের নাম রঘুপুর। সেই গ্রামের অবস্থাপন্ন গৃহস্থ মহিম চৌধুরী। 3 ভাই, বাকি 2 ভাই মৈনাক সুবোধ ভাইয়ের স্ত্রী দ্বয় লবঙ্গ বালা ও কাননবালা। উত্তরাধিকার সূত্রে বিস্তর জমি পেয়েছেন তারা। খড়ি খড়ি দেওয়া দালাল কোঠা সংলগ্ন নাট মন্দির, সেখানে বাৎসরিক কালী পূজা ধুমধাম সহকারে হয়। সারা গ্রামের লোকের নিমন্ত্রণ থাকে। ওনার বাড়ি থেকে কয়েক পা গেলেই ঠাকুর বাড়ি। সেখানে আছে কত কালের পুরনো এক বিশাল পুকুর। তার পাড়ে সারি দিয়ে আম জাম কাঁঠাল নারকেল বেল গাছে ভরা। বেল গাছের নিচে পঞ্চমুণ্ডির আসন, মা কালীর থান। ওখানে চৈত্র মাসে গাজন সন্ন্যাসী রাত প্রতিবার ভিনগাঁয়ের থেকে আসে। বেল গাছের নিচে তারা মায়ের পুজো করে। শনি মঙ্গলবার ও বিশেষ করে অমাবস্যার রাতে তাদের পুজো দেখার জন্য গ্রামের লোকজন আসে। কারণ তাদের দল থেকে কয়েকজনকে নির্বাচিত করা হয়। তারা বিভিন্ন দেবতা সেজে দাঁড়িয়ে পড়ে। যে মা কালী সাজে সে জিভ বার করে দাঁড়িয়ে থাকে হাতে খাড়া নিয়ে, আরেকজন শিব সেজে তার পায়ের নিচে শুয়ে পড়ে। মূল পুরোহিত অনেকবার দেখিয়েছেন মা কালী পোজে দাঁড়িয়ে আছে, তার জিভে কিছুটা চিনি কিন্তু গলেনি, অবিকৃত রয়ে গেছে। তাই লোকজনের মধ্যে শ্রদ্ধা ও ভীতি দুই ছিল। ঠাকুর বাড়ির পুকুর ওই আসন দিয়ে নিয়ে। পুকুর পাড়ে এক বিশাল বেল গাছ, কিন্তু অজানা এক ভয়ে কেউ ওই বেল গাছে উঠত না। অজস্র বেল হতো গাছে। মহিম চৌধুরী এবার প্রথমবার কিছুটা পুজোর সময় অন্যমনস্ক কী যেন ভেবে চলেছেন। হয়তো কয়েক মাস আগের মনসা পুজোর দিনে ঘটে যাওয়া ঘটনাটা। মহিম চৌধুরীদের বাড়িতে প্রতিবার জাঁকজমক করে মা মনসার পুজো হতো। কিন্তু পুজোর আগেই এক ঘটনা ঘটে তাদের বাড়িতে। তার ছোট ভাই সুবোধ একজোড়া দুধ সাদা বাস্তু সাপকে তাদের বাড়ির উঠোনে দেখে। সে রীতিমতো ভয় পেয়ে তার কয়েকজন সঙ্গীকে নিয়ে তাদের তাড়া করে লাঠি নিয়ে শেষে একটা সাপকে পিটিয়ে মেরে ফেলে অপর সাপটি বাড়ির কূপ করে স্তূপ করে রাখা কাঠের পাজার মধ্যে ঢুকে যায়। তারা কাঠের স্তূপ সরিয়ে অনেক খুঁজেও তার হদিশ পাননি। পরে সেই মৃত সাপটিকে তারা মাটিতে গর্ত করে পুঁতে দেয়। সেদিন রাতেই সুবোধ এক অদ্ভুত স্বপ্ন দেখে। অগ্নিময় এক গোলকের মাঝখানে এক জটাজুটোধারী গৌর বর্ণের এক সন্ন্যাসী তাকে বলছে, সাপটা কি তোমার কোনো ক্ষতি করেছিল? সে তো তার সঙ্গীর সাথে খেলা করছিল, তাকে তুমি অকারণে মারলে কী জন্যে? সুবোধ কোনো উত্তর দিতে পারেনি, দরদর করে ঘামা ছাড়া। সেই সন্ন্যাসী ক্রুদ্ধ হয়ে বললেন, এর শাস্তি তোমরা সবাই পাবে, আর এই ভিটেতে তোমরা কেউ থাকতে পারবে না আর। সুবোধের ঘুম ভেঙে যায়। পরদিন সকালে দাদা মহিমকে সব খুলে বলে, কিন্তু মহিমও ভাইয়ের কথায় গুরুত্ব না দিয়ে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেয়। খুব উপহাস করে ভাইকে। তার দিন বাঁচেক পরেই ছিল মা মনসার পুজো। পারিবারিক পুজো, তাই আয়োজনের কোনো খামতি রাখেনি সেদিন। নিয়ম মেনেই পুজো চলছিল সেদিন। তাল কাটল দেবীর সামনে প্রদীপ জ্বালানোর সময়। তেল ভর্তি প্রদীপ সাদা সলতেও যথাস্থানে লাগানো, কিন্তু কিসের জন্যে যেন সেদিন প্রদীপ জ্বালানো গেল না। বারবার চেষ্টা করছে মহিমের 3 ভাই, ভাইয়ের বউ সহ অনেকেই, কিন্তু প্রদীপ বারবার নিভে যাচ্ছে। পুরোহিত
আনন্দ বাগচি বলে উঠলেন, এক অমঙ্গলের চিহ্ন। সুবোধ তাচ্ছিল্য সহকারে পুরোহিত আনন্দ বাগচিকে টিটকিরি দিয়ে বলে উঠল, আপনার ভীমরতি হয়েছে, ওই সলতে অতিরিক্ত তেল চুপচুপ হওয়ার জন্যই প্রদীপ জ্বলছে না। বলে এগিয়ে এসে সলতেটিকে তুলে তেলে ভালো করে ভিজিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে প্রদীপ জ্বলে উঠবে। পুরোহিত আনন্দ বাগচি অনেকবার সুবোধকে বারণ করেছিলেন প্রদীপ থেকে সলতেটা না তুলতে, কিন্তু সুবোধ তার কথা শোনেনি। সে প্রদীপ থেকে সলতে তুলে তাচ্ছিল্য সহকারে ছুঁড়ে ফেলে বাইরে পুজো সমবেত গ্রামবাসীদের চোখের সামনে সলতে গিয়ে পড়ে সেই জায়গায় যেখানে সুবোধ কয়েকজনকে নিয়ে সে সাপটিকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিল। পুরোহিত আনন্দ বাগচি বলে উঠলেন, কাজটা ঠিক হলো না। যথারীতি পুজো আবার শুরু হলো। খানিকটা সময় পরেই গ্রামবাসীদের সমবেত শোরগোল ও বুকে ভয়ার্ত সাপ সাপ পালাও পালাও শুনে চমকে সবাই দেখলো যে জায়গায় সুবোধ সলতেটিকে ছুঁড়ে ফেলেছিল সেখানে বিষাক্ত সাপে ভরে গেছে। তারা উদ্যত ফণা দুলছে হিস হিস শব্দ করে। সবাই পুরোহিত আনন্দ বাগচিকে ঘটনা বলাতে তিনি বললেন, আমি বারণ করা সত্ত্বেও তুমি সলতেটিকে ছুঁড়ে ফেললে। মা এবার প্রচণ্ড রেগে গেছেন, ওনার কাছে ক্ষমা চাইলেই হয়তো তিনি শান্ত হবেন, নয়তো আজ সবাই আমরা ওনার কোপে পড়ব। আর বললেন, সব সাপদের পাথরের বড় বাটিতে দুধ কলা নিয়ে ওদের সামনে গিয়ে রেখে আসতে হবে, তবেই সবার মঙ্গল। বাড়ির কর্তা মহিমের নির্দেশ মতো ওই কাজগুলো করা হলো। আনন্দ বাগচিও করজোরে মাকে বললেন, ওদের তুই ক্ষমা কর মা। তারপরেই চমক, সে বিষাক্ত সাপগুলি ফণা নামিয়ে তাদের সামনে রাখা পাথরের বাটিতে মুখ দিল। দুধ খেয়ে এক এক করে বাড়ির পাশে জঙ্গলে ঢুকে গেল। আনন্দ বাগচি বললেন, এই যাত্রায় তোমরা বেঁচে গেলে। পরে পুরোহিত আনন্দ বাগচি পুজো শেষ করে মহিম সহ বাড়ি বলেছিলেন, তোমরা আর এই বাড়িতে থাকতে পারবে না, থাকলেই এবার একেবারে নির্বংশ হবে। সে কথা মহিম চৌধুরীর মনে বারবার ধাক্কা দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে যথাসময় মার পুজো শুরু হলো। পুজোর মাঝামাঝি সময় ও সারা বাড়িটা তখন জ্বলন্ত প্রদীপের আলোয় আলোকিত হয়ে আছে। চারিদিকে গাঢ় অন্ধকারে ঢাকা শঙ্খ ঘণ্টা সহ বাড়ির মহিলাদের গলায় উলুধ্বনি ও পবিত্র ধুনোর গন্ধে সারা নাট মন্দিরে এক অপ্রার্থিব রূপ লাভ করেছে। তখন নাট মন্দিরের মাঝখানে এক হাঁড়ি কাঠ, সেটাতে তখন সিঁদুরের রক্তাভ আকার নিয়েছে। এক পাঠা তারস্বরে চিৎকার শুনে সবাই তাকিয়ে হাঁড়ি কাঠে এক পাঠার তারস্বরে চিৎকার শুনে সবাই তাকিয়ে দেখে তাকে স্নান করে পুরোহিত প্রীতম চক্রবর্তীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। পাঠাটিকে সদ্য স্নান করে নিয়ে আসা হয়েছে, বোঝাই যাচ্ছে তার সারা গা ভিজে। তাকে বলি দেওয়া হবে যে, হয়তো সে তার আসন্ন মৃত্যু সম্পর্কে জানতে পেরেছে, তাই পরিত্রাণের জন্য ছটফট করছে। পুরোহিত কাছে যেতে চাইছে না। একটু দূরে কমলবাগদি তার দীর্ঘ রামদা নিয়ে অপেক্ষা করছে। তার দীর্ঘ পেশিবহুল শক্তিশালী কালো তেল কুচকুচে শরীর, খালি গা, একটা খাটো ধুতি মালকোচা মেরে পরা, তার উপর একটা গামছা জড়ানো, কপালে সিঁদুরের টিপ ও কাঁধের ওপর ঝাঁকড়া বাবরি চুল, লাল ফেট্টি কাপড়ে কপালে শক্ত করে বাঁধা, দুটো চোখ লাল, দেখলেই ভয় করে। পাঠাটার মৃত্যুর ভয়ে ঘন ঘন চিৎকারে তার পুরোহিতের কাছে যাবার অনীহা, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা দেখে অনেকেই বলেছিল, এবার না হয় বলি বন্ধ থাক। কিন্তু অনমনীয় মহিম চৌধুরী বলি ছাড়া মার পুজো আমার বাড়িতে কখনো হয়নি, এবারও হবে না। শুনে উপস্থিত সবাই মুষড়ে পড়ে। জোর করে ধরে তাকে পুরোহিত আনন্দ চক্রবর্তী তার কপালে সিঁদুরের টিপ, গলায় একটা ফুলের মালা পরিয়ে দিল। তার সহকারী পুরোহিত আগেই এসে হাঁড়ি কাটে ফুলের মালা ও ধূপকাঠি গুঁজে দিয়ে গেছে। ততক্ষণে মহিম চৌধুরীর বাড়ির দীর্ঘদিন ধরে পাঠা বলি হয়, তবে তা হাঁড়ি কাঠে নয়, শূন্যে। দুজন শক্ত সামর্থ্য পুরুষ পাঠাটিকে মাথার ওপর শূন্যে তুলে ধরে থাকে। কমলবাগদি ওই শূন্যে থাকা অবস্থায় এক করে পাঠার দেহ থেকে শরীর আলাদা করে দেয়। এবারও সেই রকমই হবে ভেবে উপস্থিত সবার এক প্রবল উত্তেজনায় মা মা ধ্বনিতে সারা বাড়ি গম গম করছে। কমলের দুই সহকারী পাঠাটিকে শূন্যে তুলে ধরল। কমল তার সিঁদুরে মাখার দীর্ঘ রামদা তুলে জয় মা বলে রামদা মাথার ওপর তুলে সজোরে নামিয়ে এনে প্রতিবারের মতো পাঠার মাথা দেহ থেকে ছিন্ন করতে যাবে, অনেকেই ভয় চোখ বুজে ফেলেছে। সেই মুহূর্তেই অঘটন ঘটে গেল। কমলের হাত থেকে রামদা ছিটকে পড়ল। সবাই চমকে উঠল ওই দেখে, কেননা এর আগেও কমল পাঠা বলে দিয়েছে এভাবেই নিখুঁতভাবে।
তার তো এমন হবার কথা না। ততক্ষণে তার দুই শাকরের কমলকে জিজ্ঞাসা করেছে, এরকম কিভাবে হলো? উত্তেজিত কমল কী বলবে, সেও তো অবাক। অনেক পিড়াপিড়ি করার পর বলি দেবার আগের মুহূর্তে সে চোখে অন্ধকার দেখছিল মনে হচ্ছিল। কে যেন তার চোখ দুটি কালো কাপড় দিয়ে কেউ ঢেকে দিল, তাই হাত থেকে রামদাটা খসে পড়েছিল। সবাই ভাবলো এটা হতেই পারে, তাই আবার বলি দেওয়ার জন্য তৈরি হতে লাগলো। পরের বারে একইভাবে কোপ দিতে গেল ঠিক, কিন্তু এবারেও সেই ব্যর্থতা হলো। হাতের রামদা এবারও সঠিক নিশানায় না লেগে পাঁঠার বাম কানে আঘাত করলো। পাঁঠার বাম কানটি কেটে মাটিতে পড়ে গেল। পরপর বাধা পড়ায় বলি তো বন্ধ হয়ে গেল, কারণ নিখুঁত পাঁঠাকেই বলির জন্য শ্রেষ্ঠ বানা হয়। বলি বন্ধ হওয়াতে শোরগোল পড়ে গেল। ততক্ষণে প্রীতম চক্রবর্তী পাশেই চণ্ডী পাঠরত আনন্দ বাগচিকে সব ঘটনা পাংশু মুখে বলতে তিনি চমকে উঠে বললেন, পুজো কিন্তু অশুদ্ধ হয়ে গেছে, বলিতে বাধা পড়া তারই নিদর্শন। ততক্ষণে চারিদিকে হইচই শুরু হয়ে গেছে। সবার চোখের সামনে প্রথমে মার মাথার মুকুট হাওয়া বা ঝড় ছাড়াই আপনা থেকেই পড়ে গেল। খানিকটা সময় পরে মার খাড়াটাও হাতটাও খসে পড়ল। কিছুটা সময়ের মধ্যেই মায়ের বরাভয় মুদ্রার হাতটাও একইভাবে খসে পড়ল মাটিতে। তারপরই দেবী ঘট ও আপনা থেকেই উল্টে পড়ে গেল। মহিম আনন্দ বাগচিকে কেন এমন হচ্ছে বারবার জানতে চাইলে তিনি বলেন, তার গুরুদেব সত্যানন্দ শাস্ত্রী পাশেই ঠাকুর বাড়িতে আছেন, একমাত্র তিনিই বলতে পারেন কি হয়েছে। তুমি লোক পাঠিয়ে ওনাকে এখানে নিয়ে এসো, না হলে মায়ের কোপে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। মহিম চৌধুরীর সাথে সাথে লোক পাঠিয়ে ওনাকে মন্দিরে নিয়ে এলো। লোকের কাছে তিনি সব ঘটনা শুনেছিলেন। তিনি এসে মায়ের মূর্তির সামনে বসে পড়লেন। যারা মায়ের মূর্তির সামনে ভিড় করে দাঁড়িয়েছিল তাদেরকে দূরে চলে যেতে বললেন। তারপর মায়ের সামনে হাত জোড় করে চোখ বুজে বসে থাকলেন। আধ ঘন্টা এমনই কেটে গেল। সবাই জানতে উদ্গ্রীব কী এমন হলো। আধ ঘন্টা পর তিনি চোখ মেলে তাকালেন। তারপর মহিমের উদ্দেশ্যে বললেন, ঠাকুর কে করেছেন? মহিম তাদের পারিবারিক মৃৎশিল্পী অমলেন্দু পালের নাম করল। সত্যানন্দ শাস্ত্রী মাথা নেড়ে বললেন, সে অসুচি হয়ে মার মূর্তি গড়েছেন। তার নিকট আত্মীয় মারা গেছে, কিন্তু সে তোমাকে না জানিয়ে টাকার লোভে মার মূর্তি করে, তাতেই মা কুপিত হয়েছেন। আর কমল বাগদি নিষিদ্ধ মাংস খেয়ে বলি দিতে এসেছিল, তাই মা তার হাত থেকে বলি নেবেন না। মহিম রাত চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, তাহলে কি এবার মার পুজো করতে পারবো না? সত্যানন্দ শাস্ত্রী ধীর স্থিরভাবে বললেন, মা বলেছেন এই রাতের মধ্যে মার নতুন মূর্তি গড়ে রং করে নতুন সাজে সজ্জিত করে নিয়ে এসে নতুন ঘট বসিয়ে মার পুজো করতে হবে। তাই শুধু নয়, রাতেই মার মূর্তি ঠাকুর বাড়ির পুকুরে বিসর্জন দিতে হবে। কাক বা মোরগ ডাকার আগেই, তবেই মা প্রসন্ন হবেন। সে যাত্রায় অনেক দৌড়ঝাঁপ করে মহিম চৌধুরী মার পুজো সম্পন্ন করেছিল বটে, কিন্তু তার আর সেই বাড়িতে থাকা হয়নি। কোনো অজানা কারণে তারা সেই বাড়ি ছেড়ে অজানা স্থানে চলে যায়। সেই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। ধীরে ধীরে তা ধ্বংসস্তূপে পরিণত হয়।